সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে শুরুতেই আজকের কিছু সংবাদ আপনাদের জানিয়ে রাখছি। অন্তর্বর্তী সরকার 1 মাস পূর্ণ করেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, গেল 15 বছরের লুটেরারা বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে আবারও তারা ফিরে আসবে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, সরকার অর্থাৎ তারা যদি সীমা অতিক্রম করেন তাহলে মানুষ যেন সঙ্গে সঙ্গে তাদেরকে সেটি জানিয়ে দেয়। ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। সারা দেশে ছাত্র সমন্বয়করা সফর শুরু করেছেন। কমপক্ষে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে। গণতন্ত্র ধ্বংসে দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, মানুষকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে, এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে ঢাকা অবাক হয়েছে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ স্থান পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আমরা সেই সংবাদগুলো আলোচনায় রাখার চেষ্টা করব। আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হবেন 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমার বামে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। মাঝখানে রয়েছেন প্রাপ্তি তাপসী, শিক্ষার্থী ও একজন অ্যাক্টিভিস্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে তাকে আপনারা দেখেছেন এবং পরিচিত মুখ। তার পাশে রয়েছেন আজকে আরিফুল ইসলাম আদিব, সদস্য জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ আজকে যেই নাগরিক কমিটি হয়েছে তার একজন প্রথম সদস্য আদিব। আমরা আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা শুনছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুনছিলাম। আমি যেহেতু আজকে একটি জাতীয় নাগরিক কমিটি হয়েছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট বা স্বৈরাচারের পতন হয়েছে, তার হাত ধরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের 1 মাসও পূর্তি হয়েছে, অর্থাৎ 1 মাস তারা সরকার চালাচ্ছে এবং চালিয়েছে, সম্পন্ন করেছে। এই 1 মাসে প্রাপ্তি অপ্রাপ্তির অনেক কিছু হয়তো আছে, কিন্তু 1 মাসেই সব কিছু সম্ভব নয়। এরই মধ্যে একটি জাতীয় নাগরিক কমিটি হয়েছে। আরিফুল ইসলাম আদিব, আপনি প্রথম সদস্য হিসেবে আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন এটি ঘোষণা করা হয় আমরা শুনেছি আপনার নাম এবং আপনাদের 55 সদস্য বিশিষ্ট একটি কমিটি। আপনার দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনার কাছে যাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি, এই কমিটির আসলে কাজটা কি হবে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এই নাগরিক কমিটিটা গঠন করা হয়েছে মূলত, আপনারা জানেন যে ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের ফলে এখানে প্রায় 1000-এর অধিক শহীদ হয়েছেন এবং প্রথম আলোতে যে রিপোর্টটি আমরা দেখেছি যে 18,000 গুরুতর আহত এবং আরও অনেকেই এবং 1000-এর উপরে লোক দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তো এই অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা সেটি হচ্ছে যে আমরা যে 9 দফা দাবি প্রথমে দিয়েছিলাম, পরবর্তীতে 1 দফা দাবি, যে ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা। তো ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বলতে শুধু তারা যে টপ ছিল সংসদ বিলুপ্ত হয়েছে বা প্রধানমন্ত্রী তিনি পলায়ন করেছেন সাবেক, কিন্তু তার যে রেখে যাওয়া যে সিস্টেম আছে, এখানে সিস্টেম বলতে আমরা ফ্যাসিবাদী সিস্টেমকে আমরা যদি আবার ভাগ করি, এটা রাষ্ট্রীয় সিস্টেম, একই সাথে এখানকার সামাজিক সাংস্কৃতিক যে সিস্টেম, এই 3টে ব্যবস্থারই কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কথা উঠছে যে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগ গত 15 বছর ধরে একেবারে প্রতিটি প্রতিষ্ঠানের বলা চলে, আমি যদি গেটকিপার মানে একেবারে দারোয়ান থেকে শুরু করে টপ পর্যন্ত কিন্তু সে তার দলীয় লোকদের দ্বারা দলীয়করণ করছে। ফলে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো নাগরিকদেরকে নিরাপত্তা দেয়, অর্থাৎ রাষ্ট্র কিন্তু দিন শেষে কিন্তু একটা নিপীড়ক যন্ত্র
মানে সে সবসময় চায় কিন্তু নিয়ন্ত্রণ করতে, জনগণকে নিয়ন্ত্রণ করতে। ফলে এটি যখন আরও বেশি একপাক্ষিক হয়, অর্থাৎ দল মানে সরকারে যারা আসে তারা যখন আরও ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন এই যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকদেরকে রক্ষা করে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো সাধারণত নাগরিকদের অধিকারগুলো রক্ষা করে। কিন্তু সরকার যখন ফ্যাসিবাদী হয়ে এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তার একেবারে নিজস্ব দলীয় লোক দ্বারা দলীয়করণ করে, ফলে রাষ্ট্রটি তখন নাগরিকদের মানে নিরাপত্তা না দিয়ে বরংস নাগরিকদের জন্য একটি ভয়ঙ্কর নাম হয়ে ওঠে, যেটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখে থাকি যে শুধুমাত্র মত প্রকাশের জন্য লেখক মুস্তাককে জেলে কারাগারে জীবন দিতে হয়েছে। আপনি মেজর সিনহাকে এক্সট্রা জুডিশিয়ালিভাবে তাকে কিল করছেন ওসি প্রদীপ। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে এটি একটির পরিবর্তনের জন্য নাগরিক কমিটি কাজ করবে। একই সাথে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের পাশাপাশি আমাদের এখানে সামাজিক যে ফ্যাসিবাদ বললেন, সেই ফ্যাসিবাদগুলো আছে। যেমন সামাজিক ফ্যাসিবাদে বলতে এখানকার পুরো সমাজ ব্যবস্থাকে দীর্ঘ স্বাধীনতার পর থেকে শুরু করে সকল রাজনৈতিক দলগুলো এখানকার যারা ক্ষমতা চর্চা করতেন তারা নির্দিষ্টভাবে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে একটা বাইনারি বিভাজন করে তাদেরকে শোষণ করতেন। আপনি এখানে যখনই কোনো একটা রাজনৈতিক বা কোনো একটা আলাপে আসবে তখনই সেকুলার, মৌলবাদ এবং সামাজিকতে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, কিংবা রাজাকার, মুক্তিযোদ্ধার চেতনাধারী, মানে নানা ধরনের এবং এই বিভাজনগুলো তারা করত। এবং শিক্ষার্থীদের মধ্যেও আপনার যে একটা বড় ধরনের বিভাজন করতে, মাদ্রাসার শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, নানা ধরনকে রাষ্ট্র বিভিন্নভাবে দেখতো এবং শুধু রাষ্ট্র দেখতো না, সামাজিকভাবে সেই দৃষ্টিকোণ থেকে দেখানো হচ্ছে। আপনাকে আমরা এইখানে একটু থামছি, পরের আলোচনায় আপনাকে আবারও আমরা যুক্ত করছি। আমরা একটু ডাক্তার জাহিদের কাছে একটু যেতে চাই যে অন্তর্বর্তী সরকারের 1 মাস নিশ্চয়ই এটা যথেষ্ট নয়, আপনি বলবেন লক্ষ্য পূরণের জন্য ছোট্ট করে 2 মিনিটে যদি একটু তাদের এই 1 মাসের সারসংক্ষেপটা বলেন, আমরা পরবর্তী আলোচনায় নিশ্চয়ই যাব। আমরা প্রথম পর্বে একটু সময় কম পাচ্ছি। জি একটু। আমি এই সরকারের হানিমুন পিরিয়ড, প্রত্যেকটা সরকার একটা হানিমুন পিরিয়ড থাকে 3 মাস, আমি এই সরকারের হানিমুন পিরিয়ড 1 মাসের বেশি দিতে প্রস্তুত নই। কারণ বাংলাদেশ যে ধরনের একটা বাস্তবতার মধ্য দিয়ে গেছে, অবশ্যই সরকার ক্লেম করতে পারে যে আমরা হানিমুন পিরিয়ড রাদার 6 মাস থাকা উচিত। কারণ এটা ট্রু, আরিফ যেটা বলছিলেন যে একটা স্টেটকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন শেখ হাসিনা। তো যেটা হয়েছে, আপনি এমন একটা বিধ্বস্ত রাষ্ট্র কাঠামো পেয়েছেন, তার মধ্য থেকে মানুষকে ডেলিভার করা এবং সার্ভ করা খুবই কঠিন কাজ, বুঝি। কিন্তু দিনের শেষে এনারা যেহেতু দায়িত্বে আছেন, তাদের আবার এটাও বুঝতে হবে যেহেতু সবচেয়ে টাফ সময়টায় তারা আছেন, মানুষকে ডেলিভার করার দায়ও তাদের আছে। এবং বাংলাদেশের মানুষের কোনো সরকারের উপরে এত বেশি প্রত্যাশা আমি ধারণা করি, আমি অন্তত মনে করতে পারি এরকম কখনোই ছিল না। এমনকি আমাদের যখন নির্বাচনী ব্যবস্থা ছিল ঠিকঠাক মতো, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতো, ফেয়ার ইলেকশন হতো, তখনও কোনো সরকারের ওপরে এই পরিমাণ প্রত্যাশা ছিল না। তারা আকাশ ছোঁয়া প্রত্যাশা। এবং সেটা যেহেতু হয়েছে, এই সরকারের একটা বিরাট ঝুঁকি আছে, তাদেরকে খুব বেশি দেরি করা যাবে না সার্ভ করার ক্ষেত্রে। যেমন ধরুন 1 মাস গেল, আই নো এভরিথিং, এই দেশ, এই সিস্টেম আমি বহু বছর থেকে ফলো করছি, কথা বলছি, পুলিশ নেই, প্রশাসনের এই অবস্থা, সব ঠিক আছে, কিন্তু তারপরও আস্তে আস্তে এই প্রশ্নগুলো উঠতে শুরু করছে। গতকালই রাজশাহীতে একজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যিনি পঙ্গু ছিলেন, তার হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল দীর্ঘদিন আগেই, উনি ছাত্রলীগের সাথে ওই অর্থে অ্যাক্টিভও ছিলেন না। এই রকম একটা মানুষ, যার খুবই মর্মান্তিক একটা ঘটনা, যার সন্তান হয়েছে, উনি 3 দিনের সন্তানের ছবি পোস্ট করেছিলেন। জি। তো এইরকম একটা ঘটনা যখন সমাজে ঘটে এবং সেটার ব্যাপারে ধরুন এটা ঘটে গেল, ঘটে যেতে দেয়া যাবে না, অ্যাট দ্য সেম টাইম আপনাকে স্টেপস নিতে হবে। আমরা এই কথাগুলো আসলে এখন থেকে বলতে শুরু করবে, অনেকে বলছে, আমি নিজেও বলছি, শেখ হাসিনাকে আমরা পালাতে বাধ্য করেছি দীর্ঘ সংগ্রামের পর। কারণ হলো যে বাংলাদেশ তিনি তৈরি করেছিলেন সেটা ন্যায় বিচার বা ইনসাফের বাংলাদেশ ছিল না। সেই ইনসাফের বাংলাদেশ আমরা এখন দেখতে চাইব। আমরা দেখতে চাইব বাংলাদেশে দ্রব্যমূল্য, যেটা নিয়ে সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ এখানে এসেছে যে রাষ্ট্র সংস্কার টংস্কার কিচ্ছু বোঝে না, আমি জেনে বলছি, জি, আইভ গট সাম কমিউনিকেশনস, ও এসছে, ও খেতে পারে না, ও পাঙ্গাস মাছের কাঁটা কিনে খায়, আমরা দেখেছি না, নিউজ হয়েছে। ও দেখতে চায় জিনিসপত্রের দাম কমবে।
ইনস্ট্যান্টলি কি হয়েছিল, চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ হয়ে দাম কমে গিয়েছিল, আবার চাঁদাবাজি সিন্ডিকেট ফিরে এসছে। আমি বলতেই পারি যে আমি সব কিছুর উপরে কন্ট্রোল আনতে পারি, কিন্তু মানুষ যখন সাফার করতে শুরু করেছে তখন কিন্তু এই সমস্যাগুলো হবে। সুতরাং সরকারের সামনে আমি মনে করি 1 মাস পর্যন্ত সোফার যা গেছে ইমিডিয়েটলি। যেমন আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, আমাদের জাতি হিসেবে আবেগ দেখানো যতটুকু আমরা দেখাই, আমরা কাজে আসলে ততটা পটু না। আমাদের যারা এই মুভমেন্টে যারা মানে শহীদ হয়েছেন, তাদের পরিবারের তো আছে, আহত যারা আছেন এখনও ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছেন না, ট্রিটমেন্ট করতে গিয়ে ফতুর হয়ে গিয়ে বাড়ি ফিরে গেছেন কমপ্লিট না করে, যথেষ্ট পরিমাণ রিপোর্ট আছে। 1 মাস সময় কি যথেষ্টের বেশি ছিল না অন্তত এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, যার জন্য আমরা আজকে এত স্বাধীনতা করছি, আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভুলে গেলাম। সো এই জিনিসগুলো তাদেরকে খুব দ্রুত ইমিডিয়েটলি অ্যাড্রেস করলে অন্তত এটুকু হবে। আমি একটা জিনিস চাই, আপনি সব করে ফেলবেন না, কিন্তু আপনি খুব সিরিয়াসলি চেষ্টা করেছেন, আমি চেষ্টার জায়গাটা দেখতে চাই, ওটা খামতি আছে নিশ্চয়ই। আচ্ছা, আমরা একটু প্রাপ্তির কাছে যাই, যিনি সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং একজন তিনি অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা দেখেছি তার ভূমিকা। যে কথাটি বললেন ডাক্তার জাহিদ, যে এখনও আহত অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে এবং ল অ্যান্ড অর্ডারের কথা বললেন, আইন শৃঙ্খলা কিন্তু দেশে যে অবস্থার কথা বললেন, আপনারা যেই আন্দোলনটা করেছিলেন, যে প্রত্যাশাটা ছিল 1 মাসে তার প্রাপ্তির সাথে যোগ, যদিও এটা যথেষ্ট সময় নয় তিনি বলেছেন, তারপরেও আপনারা এই লক্ষ্যকে ধরে সামনের পথ নকশাটা কেমন দেখছেন? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আসলে এই আলোচনাটি ইতিমধ্যে হয়ে গিয়েছে যে 1 মাসে আসলে প্রাপ্তি শব্দটি আমরা ব্যবহার করব কিনা সেটি নিয়েও আসলে কথা হচ্ছে। 1 মাস খুবই অল্প সময়, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই আলোচনাটিও গণমাধ্যমে অনেকবার এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ অনেকগুলো, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, তাদের আসলে কিছু করা নেই, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু আলাপটি হচ্ছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম শপথ গ্রহণ করেন, সাথে আরও উপদেষ্টারা শপথ গ্রহণ করেন, আমরা যারা সামনে থেকে আন্দোলন করেছি, শুধু শিক্ষার্থীদের কথা আমি বলবো না, একদম জনতার কাতারে দাঁড়িয়েও যারা আন্দোলন করেছে, আমাদের প্রত্যেকের কিন্তু প্রত্যাশা ছিল যে এতদিন যে বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি, সেই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসবো। কিন্তু 1 মাসেও কিন্তু সেটা আমরা বের হতে পারলাম না। আহতদের চিকিৎসার কথা বলা হচ্ছে, আমি একটু বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আহত এবং নিহতদের একটি তালিকা প্রস্তুত করার কাজ করা হচ্ছে, সাধুবাদ জানাই। কিন্তু 1 মাস তো যথেষ্ট সময় হওয়ার কথা। আমরা এখনো পর্যন্ত কিন্তু আমাদের শহীদ যারা হয়েছেন তাদের প্রপার তালিকাটা আমরা জানি না, কারা কারা শহীদ হয়েছেন। আমরা অনেক লোকমুখে খবর শুনেছি, আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা বলেছেন যে অনেক গণকবর হয়েছে, আদৌ এর কোনো সত্যতা আছে কিনা এটিও কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা জানি না। রাজশাহীর আব্দুল্লাহ আল মাসুদের কথা জাহিদ ভাই বললেন, আমি খুলনার উৎসব মণ্ডলের কথা বলতে চাই। একই সাথে আমি এটিও বলতে চাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যেভাবে আমাদের মুখ চেপে ধরা হতো, আমরা কিন্তু দেখছি হিরো আলমকে ওইভাবে কোর্টের প্রাঙ্গণে কিন্তু তাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। কেন? তিনি হচ্ছে এই অভিযোগটি করে যে তিনি তারেক জিয়ার বিরুদ্ধে হচ্ছে কটূক্তি করেছেন। তাহলে প্রশ্নটি হচ্ছে যে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা দেখছি যে শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ জঙ্গি যারা, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এবং বিএনপির অনেকে বের হয়ে গিয়েছেন এবং বিএনপির শীর্ষ নেতাকর্মীদের, আসলে আমি মানে এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে যারা ছিলেন তাদের কথা বলছি না, এর আগে যারা কারাগারে আটক ছিলেন তাদেরকেও জামিন দেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ে। 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এটি। আসলে তারা কোন প্রক্রিয়ায় জামিন পাচ্ছে? এবং আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা বলছেন আমরা আসলে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বলছেন যে আমরা রাস্তায় আসলে খুব বেশি নিরাপত্তা প্রদানের দিকে মনোযোগী আছি, যার কারণে কোর্ট কারাগার প্রাঙ্গণে কি হচ্ছে সেদিকে আমরা মনোযোগ দিতে পারছি না। এই সরকার তো জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের কাছ থেকে এখনো পর্যন্ত নিরঙ্কুশ সমর্থন পেয়ে এসেছে। এমনকি সরকারের যখন উপদেষ্টারা আটক ছিলেন আনসার বাহিনী দ্বারা, সেখানে কিন্তু শিক্ষার্থীরা গিয়ে তাদেরকে আসলে উদ্ধার করে নিয়ে এসেছে। প্রশ্নটি হচ্ছে তাহলে কি এই সরকার শিক্ষার্থীদের ঘাড়ে পা রেখে পরবর্তীতে তার সকল কার্যক্রম সকল কিছু কি আসলে শিক্ষার্থীরা করবেন কিনা? তারা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থির করার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে তাদের দেখা যায় না। আরিফুল ইসলাম আদিব, সদস্য জাতীয় নাগরিক কমিটি, তার কাছে আমরা একটু জানতে চাইব যে তারা নতুন কমিটি হলো এবং যেই কথাগুলো আপনি বলছিলেন এর আগে, আপনাকে থামিয়ে দিয়েছিলাম, সেই জায়গা থেকে আপনারা একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন এবং দায় ও দরদের একটি সমাজ গঠনের কথা বলছেন, যদি একটু ব্যাখ্যা করেন। প্রথমে বলবো যে দেখেন, আমাদের এখানকার যে রাষ্ট্র আছে সেটি মানবিক রাষ্ট্র নয় এবং আমরা বিগত 15 বছরে যার একটা সর্বোচ্চ ফ্যাসিবাদের একটা জায়গা দেখছি। ফলে এই রাষ্ট্রকে একটি মানবিক এবং কল্যাণ রাষ্ট্র করতে হলে সবার প্রথমে আমাদেরকে রাষ্ট্রীয় কাঠামোগুলো পরিবর্তনের পাশাপাশি আমাদের এখানকার যে সামাজিক
যে দৃষ্টিভঙ্গি আছে এবং সাংস্কৃতিক যে দৃষ্টিভঙ্গি এগুলোকে পরিবর্তন করতে হবে এবং এটা খুব বড় আকারে ম্যাসিভ আকারে করতে হবে। আপনার এখানকার যখন অভ্যুত্থান হলো, আমি যদি জাস্ট একটু বলি, তখন আমরা আমাদের একটি অলিখিত লিয়াজু কমিটি ছিল। সেই জায়গার থেকে আমরা গভর্নমেন্ট ফর্মের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন ব্যক্তিদের সাথে কথাবার্তা বলেছি যে এটা একটি জাতীয় সরকার হোক। কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে জাতীয় সরকারের প্রতি তারা বিদ্যমান যারা ছিল যে জাতীয় সরকার তারা রাজি হয়নি। কেন হলো না? এখন এটি একটি অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান হয়েছে, এখানকার যে দীর্ঘদিনের সিস্টেম ছিল সেটার ভিতরে তারা একটা বিদ্রোহ করেছে, পুঞ্জীভূত ক্ষোভ ছিল। ফলে এখানকার বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের দৃষ্টিভঙ্গি, একই সাথে জনগণের দৃষ্টিভঙ্গি এবং এখানকার রাষ্ট্রের প্রত্যেকটি স্টেক হোল্ডার, আমি যদি সিভিল সোসাইটি থেকে শুরু করে এখানকার শ্রমিক শ্রেণী এবং খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী, শিক্ষক সমাজ, মানে প্রত্যেকটা সেক্টরের লোকদেরকে যে তারা দীর্ঘদিন ধরে যে সিস্টেমের ভিতর বেড়ে উঠেছে সেই জায়গা থেকে সামাজিক পরিবর্তনটাকে আমরা যদি ফলপ্রসূ করতে না পারি তাহলে আমাদের কিন্তু এই আন্দোলন এবং অভ্যুত্থানটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। ফলে অনেকেই এখন প্রশ্ন করে, এটা একটু সাথে অ্যান্সার করতে চাই, যে নাগরিক কমিটিকে অলরেডি আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম যে রাজনৈতিক দল হিসাবে তারা বলছে। আমরা এটা খুব স্পষ্ট করে বলেছি যে এটি একটি রাজনৈতিক দল নয়, আমরা একটা সামাজিক আন্দোলন করতে চাই। অর্থাৎ আমাদের যে কিছু কিছু বিষয়, আপনাদের জাতীয় নাগরিক কমিটি যেটা সেটি কোনো রাজনৈতিক দল নয়, তাই তো? জি, আমরা যেটি করব সেটি হচ্ছে অভ্যুত্থানের যে একটি জন আকাঙ্ক্ষা আছে, সেটি হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা রাষ্ট্রের প্রত্যেকটি স্টেক হোল্ডার, রাজনৈতিক দল থেকে শুরু করে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এখানকার থিঙ্ক ট্যাঙ্ক যারা কাজ করে, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষক সমাজ, প্রত্যেকের সাথে আলোচনা করব। অর্থাৎ রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যারা শহীদ হয়েছেন তাদের সে আকাঙ্ক্ষাটা যেন এই রাষ্ট্র দীর্ঘমেয়াদী ফলপ্রসূ হয়, সেটার জন্য তাদের সাথে আমরা অনবরত ডায়ালগের মধ্যে দিয়ে যাব এবং তাদেরকে এটার এই বিষয়ে আমরা তাদেরকে ডায়ালগ যাব। একই সাথে আমরা কিন্তু পিপল মোবিলাইজ করার জন্য আমরা ক্যাপাসিটি অর্জন করার চেষ্টা করব। সেই লক্ষ্যে কিন্তু আমরা একেবারে জেলা, মহানগর এবং থানা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের এই নাগরিক কমিটি বিস্তৃত হবে। কারণ একই সাথে সে যেভাবে পুরো প্রতিটি স্টেক হোল্ডারের সাথে কাজ করবে এবং একই সাথে সে পিপলকে সংগঠিত করবে এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য কাজ করে যাবে। অর্থাৎ একই সাথে আমি যখন এখানকার সামাজিক একটি জাতীয় সংহতি তৈরি করতে পারবো এবং নির্দিষ্ট কিছু বিষয় রাজনৈতিক দলগুলো তার দলীয় স্বার্থের উপরে উঠে যখন বাংলাদেশকে নিয়ে ভাবতে পারবে, বাংলাদেশের স্বার্থকে নিয়ে ভাবতে হবে। যদি আমি স্পেসিফিকভাবে বলি, তখন সীমান্তে কেউ যদি মারা যায়, সেটা যেমন সে বিএনপি হোক, জামাত হোক, অন্য যে কোনো রাজনৈতিক আদর্শের হোক, মানে যে কোনো হটেভার, কিন্তু তাকে কিন্তু এই প্রশ্নে কিন্তু তাকে প্রশ্ন করতে হবে। একজন মানুষের দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি হয় কিংবা হয়, শুধু সরকারে থাকলে সে বলবে ভালো আছে, কিংবা বিরোধী দলে থাকবে সমালোচনা করবে, এই জায়গাটায় যাবে না। নাগরিকের যে বেসিক যে মানবাধিকারগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, সেগুলোর প্রশ্নে সবাই এক থাকবে। অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে সবাই এক থাকবে। আপনি দেখবেন যে ভারতে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশ ডেস্ক নিয়ে তাদের সিদ্ধান্ত এক, সেটা কংগ্রেস হোক, সেটা বিজেপি হোক। বাংলাদেশকে পানি দিবে কি দিবে না, বাংলাদেশের সাথে তাদের অসম চুক্তি থাকবে কি থাকবে না, বাণিজ্য নীতি কি হবে, সেটা কখনো পরিবর্তন হয় না, সেটা রাষ্ট্রের সরকার পরিবর্তন। কিন্তু আমাদের রাষ্ট্রে কি হয়? আমাদের রাষ্ট্রে এখানে আমরা দেখি যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করছে, ভারতের সাথে তার এক ধরনের সম্পর্ক, আবার বিপরীত যে রাজনৈতিক দল আছে তাদের সাথে সম্পর্কটা আলাদা হয়। অর্থাৎ এখানকার বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে, অর্থাৎ এখানকার রাজনৈতিক ব্যবস্থাটা যারা রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছে, তারা ক্ষমতা কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা করে। সবাই যে করে বিষয়টা এরকম না।
অধিকাংশের সে চিন্তা ভাবনা, তো ক্ষমতাকে কেন্দ্র করে সে তার রাজনৈতিক চিন্তাটাকে চর্চা করছে। আমরা তরুণরা চাই আগামী দিনে বাংলাদেশে যারা রাজনীতি না শুধু বাংলাদেশের প্রতিটি সেক্টরে কাজ করবে, তাদের প্রথম চিন্তা ভাবনা হয় যেন মানবিক মর্যাদা এবং মানুষ এবং বাংলাদেশ, এই দুইটা জায়গায় যদি সে চিন্তা করে সে রাজনীতি করে, সে ব্যবসা করে, এবং মানে এভরি সেক্টরে মানে সে ছোট কাজ করতে পারে। একজন ঝাড়ুদার মানে সিটি কর্পোরেশনে না, মানে আমি এটা উদাহরণ দেই যে এই শহরটা মানে জাস্ট যারা সিটি কর্পোরেশনে কাজ করে তারা যদি স্ট্রাইক করে, অনেক গভর্নমেন্টের এটা ঠিকমতো চালানো কষ্ট। কারণ ঢাকার শহরকে আপনি এমনভাবে গড়ে তোলা হয়েছে, এক সপ্তাহ কাজ না করলে আপনার পুরো মানে আপনি দুর্গন্ধে আপনি আসতে মানে হাঁটতে পারবেন না। ফলে ওই সে যদি চিন্তা করে মানে তার কাজটা আমরা হয়তো তাকে ওইভাবে সমাজে মূল্যায়ন করি না, কিন্তু তার কাজটা গুরুত্বপূর্ণ। সে যদি চিন্তা করে, আপনি যেটা বলছেন যে সবার জায়গা থেকে তার কাজটা, অর্থাৎ সামাজিক যে চিন্তাটা, সামাজিক বিপ্লব যেটি কথা বলছেন সেই সেটা, আমি জায়গাটাতে আমাদের একটু এই কথার রেশ ধরে যদি আমি ডাক্তার জাহিদুর রহমানের কাছে আসি, তিনি তো একটি রাজনৈতিক দলেও আছেন। একটি কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো রাজি হয়নি বা এরকম একটা বিষয়, যে জাতীয় সরকারের বিষয়, এটি একটি বিষয় আপনার কাছে, যেহেতু আপনি একটি রাজনৈতিক দলে রয়েছেন, এটি একটি কেন? আরেকটি বিষয় হচ্ছে যে তিনি যে সংকটের কথাগুলো বলেছেন যে রাজনৈতিক দলের একটি পরিবর্তনের সাথে আমাদের নীতিতে পরিবর্তন হয়ে যায়, পররাষ্ট্র নীতিতে, বা অর্থাৎ ক্ষমতার টেকানোর জন্য আমরা যে বলগুলো ব্যবহার করি সেই জায়গাগুলো তারা ভাঙতে চাচ্ছে। এই দুটো জায়গায় যদি আপনি একটু স্পষ্ট করেন। ধন্যবাদ। আমি আসলে ঠিক জানি না রাজনৈতিক দলগুলো কেন জাতীয় সরকারে যেতে রাজি হয়নি। আমার দলও ওই আলোচনায় ছিল, দলের কি অবস্থান আছে আমি নিশ্চিত নই, সুতরাং এই ব্যাপারে আমি খুব ভালো কিছু বলতে পারবো না। অনুমান করতে পারি রাজনৈতিক দলগুলো হয়তো ভেবেছে যে একটা জাতীয় সরকারের চাইতে, যেহেতু তো আপনি যখন জাতীয় সরকার করতে চাইবেন তখন কিন্তু একটা নতুন প্রশ্ন তৈরি হওয়া শুরু করবে, কোন কোন রাজনৈতিক দলকে ডাকবেন, কারা কারা যাবে, কাদের কতজন যাবে, কিভাবে যাবে, এটা হয়তো আরেকটা জটিলতা তৈরি করতো। বাট আমি নিশ্চিত নই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ধরেন একটা জাতীয় সরকার হলে এটা ভালো হতো। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা আমার দলের না। আরিফ যেটা বললেন আমি একটু দ্বিমত করি, সেটা হলো পৃথিবীর বহু দেশ আছে যেখানে সরকারের ফরেন পলিসিও পাল্টে যায়। অনেক দেশ আছে, যেমন আমেরিকা, রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের ফরেন পলিসির মধ্যে মেজর ডিফারেন্স আছে। ডোনাল্ড ট্রাম্প যখন গতবার নির্বাচনের ক্ষমতায় আসলেন, তার ম্যানিফেস্টো ছিল আমেরিকা ফার্স্ট, আমি সারা দুনিয়াতে পুলিশগিরি করে বেড়াবো না। এখন পুলিশগিরি করা ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু সে সেটা করে নাই, সত্যিই করেনি। সে আমেরিকাকে বহু ইন্টারন্যাশনাল ফোরাম থেকে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু বাইডেন ক্ষমতায়, তার যে ম্যানিফেস্টো ছিল ট্রাম্পের সাথে যে ইলেকশন, সেখানে সে ক্লিয়ারলি বলেছে সে আমেরিকাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। এটা হয়। ইভেন ভারতেও ডিফারেন্স হয় না তা না। যেমন ধরবো আমরা এই রিসেন্ট বাংলাদেশ ইস্যুতে, আমি একটা সময়, এটা ঠিক, একটা সময় বাংলাদেশে শেখ হাসিনাকে যে করে হোক ক্ষমতায় রাখতে হবে, সেটা কংগ্রেসও চেয়েছে। 14 সালে যে সুধার সিং এর ঘটনা, সেটা কিন্তু কংগ্রেসের সময় হয়েছে। এরপর তারা নির্বাচনে হারলো এবং বিজেপি আসলো। কিন্তু আমরা রিসেন্টলি একটা ট্রান্সফরমেশন দেখবো। আমরা কংগ্রেসের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাই নাই, কিন্তু আমরা যদি শশী থারুরের বক্তব্য খেয়াল করি বাংলাদেশ প্রসঙ্গে, তিনি একেবারে বিজেপির উল্টো ধরনের বক্তব্য দিচ্ছেন, খুব স্ট্রংলি। একটা জায়গায় একমত হয়েছেন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে। আদার দেন দ্যাট, হিন্দু সম্প্রদায় নিয়ে বিজেপি যে রেটরিক ব্যবহার করছে সেটাকে উনি কন্টেস্ট করেছেন। ওনার মুখ থেকে আমরা যা বললাম যে ওখানে তো মুসলিমরা মন্দির এবং হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে, মাদ্রাসা, এগুলো থারুর বলছেন এই যে আপরাইজিং হলো, এটাকে আমাদের কনগ্রাচুলেট করা উচিত, এই সরকারের সাথে কাজ করা উচিত। সুতরাং আমরা শশী থারুর আবার খুব জাস্ট একজন কংগ্রেস সদস্য না, উনি খুবই সিগনিফিক্যান্ট একজন সদস্য। সুতরাং এই পলিসিগত চেঞ্জ থাকে, এটাই সমস্যা নেই। কারণ হলো দুটো দল বা কয়েকটা দলের মধ্যে আমরা কেউ যদি মনে করি যে আমরা কোর কিছু, হ্যাঁ কয়েকটা কোর জায়গায় আমাদের পলিসিগত এক হতে হবে, যে আমরা বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কেউ ক্ষমতায় থাকবো না। কিন্তু ভারতের ব্যাপারেও একই, ভারতের সাথে আমরা সমমর্যাদার সম্পর্ক চাই, এই কোর একটা পলিসিতে থাকবো। কিন্তু এই প্রসেসটা কি হবে? কিন্তু গত 15 বছরে কি সেটা ছিল সাম্যতা, ভারসাম্য যেটা বলছেন যে? না, ওটা তো ছিলই না, এবং কনসেনসাসের প্রশ্ন নাই। আমি তো একটা কথা ফান করে বলি, মানে আওয়ামী লীগ যেখানে যেখানে দেশের মধ্যে দেশের বাইরে যা যা করেছে তার উল্টোটাই হচ্ছে কর্তব্য আমাদের। এই যে তিস্তার পানি নিয়ে কথা হচ্ছে, বা আমরা বলছি ডম্বুর বাঁধের কারণে আমাদের বন্যা, মানে আপনি যেটা বলছেন যে দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক, সেটা কি স্থিতাবস্থা বা 50-50 আমরা পেয়েছি? আমি 50-50-এরও দরকার নেই। মানে আমি ধরুন আমরা সারা পৃথিবীর বাস্তবতা যদি মেনে নেই, আপনি একটা বিরাট দেশ, সে যদি আমার সাথে কিছু ক্ষেত্রে কিছু বেশি মাইলেজ পায়ও, কথার কথা সে আমি ছাড় দিলাম, ওটা কিছুই ছিল না, মানে 100-0 ব্যাপারটা এইরকম ছিল।
বাংলাদেশের পার্সপেক্টিভে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের সাথে ডিলটা 100-100 ছিল, উনি চেয়েছেনই ওনাকে ক্ষমতায় রাখা অবৈধভাবে, তাই থেকে আমি সেটা বলিনি। আমি বলছি ধরুন আমরা নীতিগতভাবে একমত থাকবো যে আমরা রাষ্ট্রের ক্ষতি করে কোনো পদক্ষেপ অন্য কোনো রাষ্ট্রের সাথে নেব না আমি ক্ষমতায় থাকার জন্য, কিন্তু আমি কোন রাষ্ট্রের সাথে কতটুকু যাব, ইভেন আমরা ভারতের সাথে কোন কোন চুক্তি কতটুকু পর্যন্ত যেতে পারি, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিভেদ হবে। আর আরেকটা জিনিস আমি একটু মানে বলতে চাই, কেন যেন আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কথাটাকে নেগেটিভলি দেখি। রাজনৈতিক দলের কাজ ক্ষমতায় যাওয়া, ফুল স্টপ। রাজনৈতিক দল সামাজিক সংগঠন না। এই যে নাগরিক কমিটি যেটা আছে ওনাদের কাজ একটা, রাজনৈতিক দলে আমার দল খুব ছোট, কিন্তু আমি স্বপ্ন দেখি, আমি যেদিন রাজনৈতিক দল তৈরি করেছি ঘোষণাপত্র যেদিন হয়েছে সেদিনই আমি স্বপ্ন দেখি ক্ষমতায় যাব। ক্ষমতায় যাব কেন? আমার উদ্দেশ্য হচ্ছে আমি রাজনীতি করতে এসেছি এই জন্য, আমি এই দেশটাকে আমার মতো করে দেখতে চাই, আমি ক্ষমতায় গিয়ে সেটা করতে চাই। সুতরাং ক্ষমতায় যাব, সমস্যার কিছু নেই। সমস্যাটা কোন জায়গায় বাধে? ক্ষমতায় যাওয়া যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে হতো, আমাদের এই যে সমাজে একটা মানে ওই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গেলে লাভটা কি হতো জানেন? লাভটা হতো তখন এই যে সমাজে যে সংকটটা তৈরি হয়েছে, যেটা আরিফরা সমাধান করতে চাইছেন, এটা এভাবে আর হতো না। আপনি মানুষকে এরকম ফ্যাসিস্ট করে তুলতে হতো না। কারণ হলো আপনি নির্বাচন হতো, নির্বাচন হলে দেখতেন ডেমোক্রেটিক স্পেস থাকলে আস্তে আস্তে এই জায়গাগুলো এমনিতেই সরে যেত। সো ক্ষমতা যাওয়ার জন্য আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা, সেই ব্যবস্থাটা তো আর আরিফদের মাধ্যমে বন্ধ হয়নি, সেটা বন্ধ হলো কেন? একদম ওই যে বলছি ওটা অন্যজন করেছে, আরিফদেরকে কেন আসতে হলো সেটাই বলছি। আসতে হচ্ছে ওই কারণে, আজকে সমাজে ওদেরকে কাজ এই কারণে করতে হচ্ছে, নাহলে হয়তো এই কাজটা করতে হতো না। শুধু সেটা না, এই যে রক্ত, এই যে এত ঝুঁকি, এত আহত, এত অন্ধ, জাস্ট ওই কারণে হতে হয়েছে। কিন্তু আমি যে কথাটা বলছি, ক্ষমতায় প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতো করে যেতে চাইবে। এখন অনেক লম্বা তর্ক হয়ে যায়। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা তো বাস্তবতা মানতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য সারা পৃথিবীতে এখন আইডেন্টিটি পলিটিক্স এমন জায়গায় গেছে যেটা আমরা পছন্দ করি না। এটা আমার দেশে না। ইউরোপকে কি আমরা গণতন্ত্র শেখাবো? ইউরোপে কি রাইটিস্ট পলিটিক্স মাথা চাড়া দেয় নাই? ইউরোপের মাটিতে কি রাইটিস্টরা ক্ষমতায় চলে যায় নাই? হাঙ্গেরিতে নেই, পোল্যান্ডে নেই, আছে তো। আমেরিকার মতো মাটিতে ট্রাম্পের মতো লোক প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, আবারও হয় কিনা সেই টেনশন আছে। সুইডেনের মতো এত অসাধারণ লিবারেল ডেমোক্রেসির সবচেয়ে বড় উদাহরণের মধ্যে সুইডেন আসবে, ওখানে রাইটিস্টরা পাওয়ারফুল হয়ে উঠছে। তো সুতরাং বাস্তবতা হচ্ছে ডেমোক্রেসির কতগুলো বাই প্রোডাক্ট আছে, এর মধ্যে কিন্তু সোসাইটিতে ডিভিশন তৈরি করার চেষ্টা ভোটের জন্য মানুষ করে, এগুলোও আছে। তবে যেটা হয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আরিফরা যদি এই কাজটা করতে পারেন যে মানুষের মধ্যে আবার কনসেন্সাস, তাহলে একটা পাল্টা ফোর্স তৈরি হবে যে না, রাজনৈতিক দলগুলো বিভেদ তৈরি করতে চাইছে। কারণ তো ভোট হলেও কিন্তু বিভেদ তৈরি করতে হয়, তাই না? কারণ হচ্ছে আপনি পশ্চিমবঙ্গে যখন ইলেকশন হলো, মমতা ব্যানার্জির ক্ষেত্রে মোদি আসছেন, তখন ক্যাম্পেইন করা হয়েছে যে ও আমার নিজের মেয়ে, মানে মমতাকে কেন আমরা চুজ করব। সো আপনি কিন্তু ভাগ করে ফেললেন। এই ভাগ কিন্তু হবে, আপনি ভারতীয় না, আপনি বাঙালি। মোদিকে আমরা পাত্তা টাত্তা দেই না, কারণ মোদি বাঙালি না। সো এইরকম বিভেদ আবার ওরা বিজেপি হিন্দু মুসলিম বিভেদ করছে। সেই বিভেদগুলো কিন্তু রাজনৈতিক কারণে তৈরি হবেই, কিছু করার নাই। আমরা কোনোদিন মনোলিথিক ভাবে চিন্তা করবো না, এখন ডেমোক্রেটিক সোসাইটি এরকম না। কিন্তু সামাজিক ফোর্সগুলো যদি থাকে, এই কারণেই আরিফরা এখানে কাজ করতে পারবেন এবং খুবই ভালো হবে যদি হয় সমাজ একটা পাল্টা কাউন্টার করে। কেউ যদি এই বিভেদগুলো তৈরি করতে চায়, রাজনৈতিক দলের একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করতে পারবে। আমি একটু দীপ্তির কাছে যদি একটু শুনি, যেটি বলছিলেন ডাক্তার জাহিদ, যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি, নিশ্চয়ই তিনি তার পক্ষে প্রাপ্তি, দুঃখিত, প্রাপ্তি তাপসী। আপনার কাছে কি মনে হয় এই লাইনটা আপনার কাছে? আপনি তো একজন একেবারেই তারুণ্য নির্ভর এবং আপনি আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন, আমরা দেখেছি আপনার সে কণ্ঠ শুনেছি আমরা আল জাজিরায়, বিবিসিতে। আপনার চিন্তাটা কি আসে, মানে একেবারেই তারুণ্য নির্ভরতার দিক থেকে, যে ক্ষমতার জন্য রাজনীতি, যেটা তার কথা থেকে কিছুটা আসছিল যে আমরা রাজনীতিবিদরা একটা গণতান্ত্রিক পরিবেশ দিতে পারিনি, একটা ভোট সেভাবে হয়তো দিতে পারেনি বলেই আজকে এই পরিস্থিতিতে আপনাদেরকে পড়তে হয়েছে, বা আপনাদের হাত ধরে একটি ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। আপনার কাছে প্রথম কথায় কি মাথায় আসে যে ক্ষমতার জন্য রাজনীতি? রাজনীতি বিষয়টাকে এত নেতিবাচকভাবে দেখারও কিছু নেই এবং ক্ষমতাকেও এত নেতিবাচকভাবে দেখার কিছু নেই, এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজনৈতিক দলের কাজ যদি ক্ষমতায় যাওয়া না হয়, তাহলে আসলে রাজনৈতিক দলের কাজগুলো কি, সেগুলো নিয়ে আমাদের আসলে মানে পৌরনীতি থেকে শুরু করে নতুনভাবে ভাবনার প্রয়োজন আছে। আরেকটা কথা, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা আমার মনে হয় যে বিদ্যমান যে বাস্তবতায় বাংলাদেশ বসবাস করছে, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয় সকল কাঠামোতে ফ্যাসিবাদ
এক্সিস্ট করছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। কিন্তু ঝামেলাটা হচ্ছে আপনি যদি রাজনৈতিক কাঠামো থেকে ফ্যাসিবাদ সরাতে চান, আপনার কিন্তু রাজনৈতিক কাঠামোতেই কাজ করতে হবে। এবং এই যে আমার কাছে মনে হয় যে এই আলাপটা যে আসলে আমরা রাজনীতিতে প্রবেশ করব নাকি করব না, রাজনীতিতে শিক্ষার্থীরা আসবে নাকি আসবে না, এই নিয়ে আলাপগুলো অনেক ধোঁয়াশা কেন্দ্রিক হচ্ছে আর কি, যেগুলো আমি গণমাধ্যমে দেখতে পেরেছি, বিভিন্ন সমন্বয়কদের বক্তব্য থেকে জানতে পেরেছি। শিক্ষার্থীদের দল হবে নাকি হবে না আসছে। হ্যাঁ জি বলুন। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে, শিক্ষার্থীদের যদি সেই রাজনৈতিক প্রজ্ঞা, সেই স্থিরতা থাকে, সেটা তারা করতেই পারে। রাজনৈতিক দল গঠনও আসলে নেতিবাচকভাবে দেখার কোনো কিছু নেই। এবং সামাজিক আন্দোলন করে আপনি একটি রাজনৈতিক ফ্যাসিবাদী কাঠামোকে হটিয়ে দিবেন, এই প্রক্রিয়াটিও আসলে কিভাবে হতে পারে সেটিও কিন্তু এখন আলাপের বিষয়। এর পাশাপাশি আরেকটা যে একটা প্রবাদ আমরা অনেক সময় বলি, কিংবা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী আমলে এটা আমি অনেককে বলতে শুনেছি যে আমরা সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমকে চেঞ্জ করব। আমরা আগে সিস্টেমের ভেতর ঢুকি, তারপর আমরা সিস্টেমকে পরিবর্তন করব, পুনর্গঠন করব। কিন্তু এটা আমরা আওয়ামী লীগ সরকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে, সিস্টেমের ভেতরে ঢুকে আপনি সিস্টেমকে চেঞ্জ করতে পারবেন না। আপনি নিজে পরিবর্তিত হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু সিস্টেমকে চেঞ্জ করতে পারছেন না। তাহলে আপনার যদি সিস্টেমকে পরিবর্তন করতে হয়, আপনার যদি ফ্যাসিবাদী সরকার কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো, সাংস্কৃতিক কাঠামোকে পরিবর্তন করতে হয়, আপনাকে অবশ্যই সেই সিস্টেমের বাইরে থাকতে হবে। প্রেশার গ্রুপ হিসেবে বলেন, রেজিস্ট্যান্স গ্রুপ হিসেবে বলেন, কিংবা হচ্ছে প্রতিহতকারী গ্রুপ হিসেবে বলেন, আন্দোলনকারী গ্রুপ হিসেবে বলেন, আপনাকে কিন্তু সিস্টেমের বাইরে এক্সিস্ট করতে হবে এই গ্রুপটা হিসেবে, এই পিয়ার প্রেশারটা দেওয়ার জন্য। সেইটা বর্তমানে বাংলাদেশে আমরা কতটুকু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে প্রশ্ন। আরেকটি কথা, আমি যেহেতু শিক্ষার্থী এখনো আছি, আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা কিন্তু অনেক শুনতে পাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন একটি কথা খুব চলছে, প্রতি বিপ্লব। একটু আগে আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে যে কোনো মুহূর্তে ফ্যাসিবাদী ক্ষমতা, আজকেই বলেছেন যে ফ্যাসিবাদী সরকার যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, সকল জায়গায় ঘাপটি মেরে আছে, তারা ফিরে আসবে। এখন প্রশ্নটি হচ্ছে, ফ্যাসিবাদী সরকার ঘাপটি মেরে আছে, কিংবা সরকারের যারা হচ্ছে দোসর আছে তারা ঘাপটি মেরে আছে, এই কারণে জনসাধারণকে সতর্ক হওয়ার আহ্বান দেওয়া খুবই ভালো, আমি সেটাকে ইতিবাচকভাবেই দেখছি। কিন্তু এই যে একটা জুজুর ভয় কিন্তু আমাদের সবার মধ্যে আছে। এখন আপনি কোনো কিছুকে সরাসরি সমালোচনা করতে পারেন না, কারণ কোনো কিছুকে যদি আপনি সমালোচনা করেন আপনাকে বলা হয় তাহলে কি আওয়ামী লীগের দোসর কিনা আমরা, আওয়ামী লীগের দালাল কিনা আমরা, তাহলে কি আমরা আওয়ামী শাসন চাই? অবশ্যই আমরা আওয়ামী শাসন চাই না। আমরা 2 মাস রাস্তায় নেমে নিজের বন্ধুদের মৃতদেহ দেখেছি, রাস্তার পাশের মানুষকে আমরা গুলি খেতে দেখেছি। এই প্রশ্ন করা বলাই বাহুল্য। কিন্তু একই সাথে বাংলার শিক্ষার্থী সমাজ, তারা যে রক্ত বিসর্জন দিয়েছে, তারা তাদের বন্ধুদের আত্মত্যাগ করেছে, তারা নিজেদের অঙ্গহানি করেছে, আমরা কিন্তু অন্য কোনো ফ্যাসিবাদের জন্য সেটা করিনি, অন্য কোনো স্বৈরাচারের জন্য সেটা আমরা করিনি। এখন আমরা কোনো কিছু সমালোচনা করব মুক্ত কণ্ঠে, নির্বিঘ্নে, এটাকেই তো আমরা স্বাধীনতা বলছি, বাক স্বাধীনতার কথা বলছি। কিন্তু সেই এই যে বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে যে হিরো আলমের এই আজকের যে ঘটনাটি, ওনাকে কানে ধরে উঠবোস করানোর ঘটনাটি, সেটি তো আমি গত বক্তব্যে বলেছিলামই। তো প্রশ্নটি হচ্ছে যে এই যে সমালোচনা করতে গেলেই হচ্ছে আওয়ামী লীগ চলে আসবে, জুজুর একটি ভয়, ফ্যাসিবাদ চলে আসবে। ফ্যাসিবাদ যদি চলে আসে, বাংলার আপামর জনসাধারণ সেই ফ্যাসিবাদকে আবার হটাবে। আমাদের তো সেই পূর্ব ইতিহাস রয়েছে, আমরা এরশাদকে হটিয়েছি, আমরা স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে হটিয়েছি, আমাদের হাজারের অধিক আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে। আরেকবার ফ্যাসিবাদ আসবে, এই কারণে এখন আমাদের কিছু বলা যাবে না, আমরা মুখ বন্ধ করে রাখতে হবে এবং সকল কিছুকে সময় দিতে হবে। তাহলে সেটি আমাদের ক্লিয়ার কাট অ্যান্সার প্রয়োজন যে কতটুকু সময় লাগবে বা কি প্রক্রিয়া সময় লাগবে। সময় দিতে আমরা সকলে প্রস্তুত, কিন্তু প্রশ্নটি হচ্ছে উদ্যোগটি আমরা দেখতে পাচ্ছি কিনা। রক্ত যখন দিয়েছেন সময় অবশ্যই সময় দিতে আমরা কি মানে অপ্রস্তুত নেই, আমরা সকলেই সময় দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি কিনা। এই যে এত ধরনের মব জাস্টিসের কথা আমরা বলছি, আমরা দেখছি পিটিএ মেরে ফেলা হচ্ছে মানুষজনকে, এবং হচ্ছে সামনে দুর্গাপূজা, একটা সাম্প্রদায়িক কোনো কিছু হয় কিনা সেটি নিয়েও কিন্তু আভাস আসছে। আমরা দেখলাম কি ধর্ম বিষয়ক উপদেষ্টা বললেন মাদ্রাসার ছাত্ররা পূজা মণ্ডপে পাহারা দিবেন। মাদ্রাসার ভাইরা তো আমাদের পাহারা দিচ্ছেই, মাদ্রাসার ভাইরা তো যেদিন 5ই আগস্ট হচ্ছে শেখ হাসিনা পড়লো, তারপরে তো মাদ্রাসার ভাইরা আমাদের পূজা মণ্ডপ, আমাদের মন্দির, সকল কিছু পাহারা দিয়ে আসছেন। প্রশ্নটি হচ্ছে এটিকে মাদ্রাসার ভাইদের কাজ? এটা তো তাদের কাজ নয়, তাদের তো নিজেদের পড়াশোনা, তাদের নিজেদের কাজ রয়েছে। তাহলে আমার রাষ্ট্রের কেন এত বাজে অবস্থা হতে হবে যে যেখানে তার নিজের নাগরিককে আমানত হিসেবে রাখতে হবে? আমি তো কোনো রাষ্ট্রে আমানত হিসেবে বাঁচতে চাই না, আমি তো স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিকের মতো অধিকার চাই এবং বাঁচতে চাই। সেটি আপনারা বলতে পারেন যে কোনো অভ্যুত্থান পরবর্তী একটা বিপ্লবের পরে এই যে আমি জানতাম অবশ্যই এখন এই কথাটা আসবে, আমি জানতাম যে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রে এই ধরনের ভঙ্গুর অবস্থা হয়। সেটি
খুবই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিক যে ঘটনা, যে যে ঝামেলাগুলো হচ্ছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আমরা যে তাদের কোনো ধরনের কাজ দেখতে পাচ্ছি না, যে নৈরাজ্য চলছে, সরকার কি করেছে সেই নৈরাজ্যকে প্রতিহত করতে? এটি হচ্ছে আমার প্রশ্ন। সরকার কতটুকু উদ্যোগ নিয়েছে, এবং শুধু মুখের বুলির মাধ্যমে নয়, মুখের বুলি পপুলিস্ট স্পিচ আমরা সকলেই দিতে পারি। আমরা শিক্ষার্থীরা এই ধরনের পপুলিস্ট স্পিচ দেখে দেখে আমরা বিরক্ত। আমরা এখন কাজে প্রতিফলন দেখতে চাই। অবশ্যই 1 মাসে আমি আকাশ কুসুম কোনো কিছু কল্পনা করতে পারি না, এবং সেটা আমি চাইও না, কিন্তু একটা উদ্যোগ, কোন এই যে মাদ্রাসার ভাইদের আমাদের পূজা মণ্ডপে পাহারাদার হিসেবে তাদেরকে নিযুক্ত করে, এটি কিন্তু কোনো উদ্যোগ নয়। এই সাম্প্রদায়িক সম্প্রীতি এক্স্যাক্টলি, এটি কোনো সমাধান নয়। এই ঐক্য আমাদের মধ্যে ছিল দেখে আমরা এখানে পাশাপাশি 3 জন বসে আছি। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে সরকার তাহলে কি করবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন এখনো তাদের কাজে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে কাউন্সেলিং করার মাধ্যমে, ডিমিলিটারাইজ করার মাধ্যমে তাদেরকে কেন তাদের কাজে নিযুক্ত করা হচ্ছে না? কেন এখনো চাঁদাবাজি চলছে? কেন এখনো শিক্ষার্থীদের গিয়ে গিয়ে সকল জায়গায় তাদের মাথা নাড়াতে হচ্ছে? আমাদের তো ক্লাস পরীক্ষাও আছে, আমাদের তো পড়াশোনা করতে হয়। তো সেই জায়গা থেকে সরকারের প্রত্যেকটি সেক্টর কেন এখনো পর্যন্ত কাজ করতে পারছে না, সেই প্রশ্নটি শুধুমাত্র এখন শিক্ষার্থীদের নয়, আপামর জনসাধারণের। আমি আপনার এই যেহেতু একজন রাজনীতিবিদ আছেন, আমি জাস্ট 1 মিনিট আপনার কাছে আসছি আদিব। যেই বক্তব্যগুলো তিনি দিয়েছেন, এগুলো এক অর্থে তো আসলেই অনেক ভ্যালিড, যে এই মুহূর্তে আইন শৃঙ্খলার কথাটাই তার বক্তব্যে বেশি এসেছে, শিক্ষার্থীদের ক্লাসে ফেরারও বিষয় আছে। আপনার কাছে কি এর কোনো সমাধান আছে যে এই মুহূর্তে আসলে কোন পদ্ধতিতে রাজনীতি বা এই সরকারের বিশেষ করে আইন শৃঙ্খলাটা আমরা দেখেছি যে আজকে গভর্নর বলেছে অর্থনৈতিক খাত তিনি ফেরানোর চেষ্টা করছেন, যে ব্যাংকগুলো দুর্বল সেগুলোকে তারা বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু আইন শৃঙ্খলাটাকে কি করা যায়? যেখানে আপনারা বলছিলেন যে পুলিশ একেবারেই একটা বিপ্লবের পর পুলিশের যে অবস্থাটা হয়েছে সেই পুনর্বাসনটা কি পদ্ধতিতে হতে পারে, বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? মানে এটা তো এখন সবচেয়ে বড় একটা সংকটে আমরা আছি। পরামর্শ পরে, প্রথম কথাটা এটা মাথায় রাখতে হবে, আমার পরামর্শ দেওয়ারও কোনো কাজ নাই, আমার দায় নাই। একটা সরকার থাকে, আমরা আওয়ামী লীগের সময় প্রচুর বলেছি, একটু বলি, আমরা সরকার পুষিত আসলে। ওনারা বেতন ভাতা কোথায় কোথায় থাকেন, কি করেন, কি গাড়িতে চড়েন, জনগণের টাকায় আমাদের সার্ভিসের জন্য কি করতে হবে এটা আসলে ওনাদেরকে বের করতে হবে। দূর থেকে যদি বলি, সেটা হচ্ছে ধরুন এই সরকারের ল্যাথার্জি দেখছি আমি পুলিশের জায়গায় সাথে একটু আসি, সব সচিব রয়ে গেছে অলমোস্ট পদে। মানে আওয়ামী লীগের এবং শেখ হাসিনা চাটুকারিতা ছাড়া কেউ সচিব হয়েছে আমাকে যদি বলেন, আমি বিশ্বাস করি না। সেটাকে এক রাতে কেন এক রাতে সব উপজেলা চেয়ারম্যানকে আপনি বাদ দিয়ে দেন নাই? আপনি এদেরকে সবাই বাদ দিয়ে দিলে আপনি সরি এভাবে এসব কথা বলে ফেলি এখন, মানে আমাদের সচিবরা এই দেশের কি উদ্ধার করেছে বলেন তো? এই ছিলেন তো, এই দেশ কি স্বর্গ হয়েছিল? আওয়ামী লীগের সবাই সচিবরা ছিলেন, আমরা কি স্বর্গে ছিলাম? কোন কালে স্বর্গে ছিলাম? আমাদের সচিবরা এই দেশকে কি করেছে আমি এটা জানতে চাই আসলে। আমলার রিফর্ম তো আমেরিকাতে নাইও। আমাদের যে একজন মন্ত্রী আছে, আবার একজন সচিব আছে প্রশাসনে, আমেরিকাতে সিস্টেম স্পয়েল সিস্টেম। ওদের একজনই সচিব থাকে যিনি পলিটিক্যালি আসেন, উনি একা কাজ করেন। আপনি আমলা ছাড়া কিভাবে একটি সরকার বলি নাই, কিন্তু এই জন্য কেন বললাম কথাটা, এনাদেরকে সরিয়ে যাকে আনেন দেশ খারাপ চলতো না, বরং কি হতো, এই স্যাবোটাজগুলো হতো না। আমি মনে করি দে আর ডুইং দ্যাট, তারা ল্যাথার্জি তৈরি করছেন। পুলিশের মধ্যে একই ব্যাপার। নট অনলি দ্যাট, আপনি যদি দেখেন এটা পেরে উঠছেন না, এটাকে নিয়ে আপনার সিরিয়াস রকম মনোযোগ, আপনি পুলিশ আনছেন, যদি কোনো কোনো জায়গায় প্রয়োজন হয়, আমরা প্রথম দিকের কথা বলছি, এই যে যখন সরকার দায়িত্বও নিয়েছিল, বহু জায়গায় পুলিশ নাই, মিলিটারিকে গুলি চালাতে হয় না। মিলিটারি যদি আরও অনেক বেশি ডেপ্লয়েড থাকতো, আমাদের অনেক ক্রাইসিসের সময় কম হতে পারতো। আপনি কি পুলিশ দায়িত্ব নিয়ে পুরোপুরি তার কনফিডেন্স ফিরে পাওয়ার আগ পর্যন্ত এখনও কি যথেষ্ট পরিমাণ মিলিটারি বিভিন্ন জায়গায় আছে? এই যে মব জাস্টিসের কথা আসলো, এই জিনিসগুলো দেখতে হতো না যদি এগুলো আরও বেশি ডেপ্লয়েড থাকতো। এবং ওই যে একই কথা যে আপনি কাকে দিয়ে কাজ করবেন। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার কিছু মন্তব্য প্রবলেম্যাটিক মনে হলো, উনি সামরিক বাহিনী থেকে আসছেন, কথা যেহেতু উঠছে দুটো কথা একটু যোগ করে দেই, কিন্তু উনি না সিভিল প্রশাসনের সাথে কাজ করার অভিজ্ঞতা তার ছিল। উনি নির্বাচন কমিশনার ছিলেন, সো উনি পুলিশ এবং প্রশাসনকে হ্যান্ডেল করেছেন 5 বছর। আপনি একজন মিলিটারির অফিসারকে এনে, অতি সিনিয়র অফিসারকে এখন স্বরাষ্ট্র সচিব, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন। মিলিটারির কাজের ধরন আর সিভিল প্রশাসন একেবারে আকাশ পাতাল ডিফারেন্ট। মিলিটারিতে কিন্তু কোনো ম্যানেজার নেই, কমান্ডার্স আছে। ইউ কমান্ড, আদার পিপল ফলো। আমি বলছি না উনি
ঠিক কি ঠিক, কিন্তু আমরা তো এই জায়গাগুলোতে এই কাজগুলো বোঝেন, এই কাজগুলো ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেন, সেরকম মানুষরা দেখতে পারতাম। সো আমি সমালোচনা আসলে আমি কতদূর করবো, আমি বিট কনফিউজ, অতটা করতেও চাই না, কারণ বারবার মাথায় ঘোরে, খুব অল্প সময়ই আছে। কিন্তু আমি মনে করি অনেক সমাধান হয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু কিছু সমাধান, ধরুন এই যে মব জাস্টিসের কথা বলছি, মব জাস্টিস বলে কোনো শব্দ নাই, মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না, হতে পারে না। এই দুটো শব্দ অ্যান্টাগনাইজিং শব্দ, আমরা কেন বলে আমি জানি না। সো মব যা যা করছে, আচ্ছা ঘটে গেল, ধরে গেল, আপনি কি এই মবের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করেছেন এখন পর্যন্ত? আপনি কি তো একটা মামলা করতে পারতেন, করেছেন আপনি? হিরো আলমের কথা আসলো, সব ক্যামেরায় আছে, তো ক্যামেরার মধ্যে আছে, বুকে সাহস নিয়ে সবাই করছে, একটা মামলা হয়েছে? একটা মামলাও হয়নি। সব সরকারের দিক থেকে অন্তত এই অ্যাকশনগুলো তো আমরা দেখতে পারতাম, আমরা দেখছি না। আচ্ছা, আমরা আদিবের কাছে যাই। আদিব, অনেকগুলো কথা এসছে, বিশেষ করে আরেকটা জিনিস যোগ করে দিই, সেটা হচ্ছে যখন একটা অপরাধ ঘটে যায়, পৃথিবীতে বহু দেশে অপরাধ ঘটে যায়, কিন্তু ওইসব দেশে অপরাধ কম ঘটে কেন? কারণ অপরাধের সাথে সাথে সেটা ডেটারেন্ট সরকার, মানে গভর্নমেন্টগুলো নেয়, তারা ওইটা নিয়ে মামলা করে, সিরিয়াসলি সেটা পার্সু করে, এবং সোসাইটি দেখে, মানুষ দেখে যে এখানে অপরাধ হলে পার পাওয়া যায়। আপনারা আরিফুল ইসলাম আদিব, আপনারা তো নিশ্চয়ই একটি নাগরিক কমিটি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্রদের অনেকটা উপদেষ্টা হিসেবে কাজ করবেন, বা উপদেশ দেবেন, বা এরকম দায় ও দরদের যে সমাজ ব্যবস্থা গঠনের জন্য আপনারা কাজ করবেন, তাই তো? বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আপনারা কথা বলবেন, এবং এই ধরনের একটি প্রত্যাশা নিয়েই তো আপনারা আজকে কমিটি গঠন করলেন। প্রশ্নটা হচ্ছে যে বিতর্কগুলো আসলো এখানে, যে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলাকে দ্রুত একটা জায়গায় নিয়ে আসা, সেই বিষয়ে কি আপনারা সরকারের সাথে বা বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে এই ধরনের কোনো আলোচনা করবেন কিনা, আপনাদের রয়েছে কিনা? বিষয় যেটা হচ্ছে, আমরা নাগরিক কমিটি আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি উপদেষ্টা হিসেবে আমরা এটা কাজ করব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করতেছে, শিক্ষার্থীরা আছে, তারা শিক্ষার্থীদের জায়গা থেকে যেটি নৈতিক এবং যে জায়গাটিতে কাজ করা দরকার তারা কাজ করবে। আমরা এখানে অভ্যুত্থানটি হচ্ছে ছাত্র নাগরিক অভ্যুত্থান। জি, অর্থাৎ যখন দেখেছে এই সরকার আপনার হচ্ছে ফ্যাসিস্টভাবে চেপে ধরছে, তখন দেখেন প্রত্যেকের জায়গায় তার নিজ নিজ জায়গা থেকে কিন্তু সে কিন্তু নেমে পড়েছে, এবং বৈষম্য বিরোধীরও কিন্তু তখন সকল জেলায়, সকল মহানগর বলেন কমিটি ছিল না, কিন্তু তারপরে মানুষ কিন্তু নিজের জায়গা থেকে নেমে গেছে। অর্থাৎ মানুষ ফ্যাসিস্টের চূড়ান্ত প্রতীক হিসাবে খুনি শেখ হাসিনাকে তারা ডিটেক্ট করছে এবং তাকে নামিয়েছে। কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা, এইটাকে সামাজিকভাবে মানে ডিটেক্ট করতে পারতেছে না, সরানো যায়, মানে ডিটেক্ট করতে পারতেছে না যে এটা কোথায় হচ্ছে। ফলে নাগরিক কমিটির তাদের এই জায়গাটি থেকে, অর্থাৎ সামাজিকভাবে, অর্থাৎ প্রত্যেকের ভিতর সেই সচেতনতাটা তৈরি করা, এবং একই সাথে এইটা তাদের জায়গা থেকে করবে, শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জায়গা থেকে এটি করবে। হয়তো কিছু জায়গায় একই টিউন হতে পারে, কিন্তু আমরা এখানে সরাসরি যে উপদেষ্টা হব কিংবা তারা আমাদের কথা মতো নিয়ে করবে, সেটি হবে না। কারণ এটি যদি ধরেন হতো, মানে শিক্ষার্থীরা কিন্তু আজকে অলরেডি দেখলাম তারা গতকাল কি ঘোষণা দিয়েছে যে 10টি বিভাগীয় তারা হচ্ছে ছাত্র জনতার মত বিনিময় করতেছে এবং শহীদের বাড়িতে যাচ্ছে করতেছে। তাহলে এটা যদি একই সাথে টিউনিং থাকতো, মানে তারা যে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সাথে ওইভাবে, আপনাদের সাথে তাদের যোগাযোগটা তারা তাদের মতন করে করতেছে। তাদেরকে মনে হচ্ছে যে আমরা যেটা একটা নাগরিকরা উদ্যোগ নিয়েছি, প্রিভিয়াস পূর্বে তাদের সাথে আমাদের একই সাথে মাঠে দেখেছি, ফলে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। কিন্তু এটা কখনোই যে একসাথ হয়ে যে আমি হচ্ছে যে আপনার তাদেরকে সরাসরি উপদেশটা আমার উপদেশে সে কাজ করবে, বিষয়টি এরকম না। আচ্ছা, দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে নাগরিক কমিটি এখানকার যারা শহীদ হয়েছে, যাদেরকে তারা হত্যা করেছে এবং এই হত্যা প্রক্রিয়ার সাথে যারা জড়িত, এই বিচারটি দ্রুতভাবে করা, এবং সেটার জন্য গভর্নমেন্টকে সামাজিক প্রেশার করা, এবং একই সাথে এটা কিভাবে দ্রুত হতে পারে, সাধারণ মানুষকে দ্রুত কানেক্ট করা, সেই জায়গাটি তো তারা কাজ করবে। এখানে আপনারা দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে একটা স্বাস্থ্য সেলের মাধ্যমে, হেলথ অ্যান্ড ওয়েলবিং কমিটির মাধ্যমে তারা কিছু জায়গায় কাজ করতেছে। নাগরিকদের থেকেও সেরকম বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে। এখানকার যে প্রায় 20,000-এর অধিক গুরুতর আহত এবং যাদের হচ্ছে দীর্ঘমেয়াদী হচ্ছে চিকিৎসা নিতে হবে, অনেকের একেবারে আপনার ধরেন মানে সারা জীবন তার হচ্ছে পঙ্গুত্ব হয়ে গেছে, তাদের এই যে দীর্ঘমেয়াদী
তাদেরকে যে একটি পুনর্বাসন বলেন ব্যবস্থা করতেন, সেই জায়গাটি তো হচ্ছে নাগরিকরা কাজ করবে। তালিকা কি হয়েছে এখনো? তালিকা চলতেছে, আহতদের তালিকা চলতেছে এবং কাজ চলতেছে। আমাদের এখন পর্যন্ত তথ্য আসছে 825 পর্যন্ত, কিন্তু আমরা ধারণা করতেছি এই সংখ্যাটি কমপক্ষে হলেও 2000-এর কাছাকাছি হবে। মৃত্যুর সংখ্যাটি কাছাকাছি হবে। কারণ হচ্ছে আজকে যে শহীদ মিনারে আমরা যে প্রোগ্রাম করেছি, সেখানেও একজন আসছে আমার কাছে আসছে যে 19 তারিখ তার ছেলে মারা গেছে, রাকিব শহীদ হয়েছে, সে এখন পর্যন্ত কোথাও কানেক্ট হতে পারছে না। অর্থাৎ এখনো তাদের ভিতরে ধরেন সে কোথায় যাবে, কিভাবে যাবে। মানে একটি বিষয় হচ্ছে যে ধরেন পুলিশকে আপনি হচ্ছে অ্যাক্টিভ করবেন, কিন্তু 15 বছর ধরে যারা পুলিশে আছে তাদের মধ্য থেকে এখন সরকারকে অসহযোগিতা করা, মানে সর্বোচ্চ জায়গা থেকে, যেখানে নিউ মার্কেট থানায় হচ্ছে এখানে যে শহীদ হয়েছিল তার মামলা করতে গেছিল প্রিয়র পরিবার গেছে, মামলা নেয়নি পুলিশ, মানে তার অভিভাবক গেছে, শিক্ষার্থীদের সেখানে থানায় গিয়ে 2 ঘন্টা এক ধরনের বাধ্য করতে হয়েছে মামলা নিতে। আবার একই সাথে আমি দেখতে পাচ্ছি যে মামলা হচ্ছে অজ্ঞাত নামে, মানে যে স্পটে ছিল না তার নামে মামলা হচ্ছে। তাহলে পুলিশের যারা এফআইআর করতেছে একেবারে মানে টপ, মানে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত, তারা অধিকাংশই হচ্ছে ফ্যাসিবাদের দোষর হিসেবে এখন পর্যন্ত হচ্ছে এই অসহযোগিতা এবং হচ্ছে যেই জায়গাটিতে কাজ করতেছে সেই জায়গাটিতে। এখন আমরা যদি বিপ্লবী চিন্তা ভাবনা আমরা যদি শুরু করি যে আমি পুরো পুলিশকে আমি হচ্ছে একই সাথে হচ্ছে এখানে রিপ্লেস করে ফেলবো, কিংবা হচ্ছে আমি এখানকে সব সচিবদের আমি করে ফেলবো। আপনি ইতিহাস দেখলে দেখেন যে লেনিন যে বিপ্লব করেছে একই সাথে কিন্তু আমলাতন্ত্রকে চেঞ্জ করতে পারে না। তাহলে বিগত 15 বছরে যারা বাংলাদেশে রাজনীতি করেছে, রাজনৈতিক দলগুলো যারা করছে, আমিও একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলাম, আমাদের আসলে কোনো প্রস্তুত ছিল না। মানে আমরা জাতিকে রক্ষা করার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি প্রস্তুত ছিল না। ফলে সেটি হচ্ছে কি শিক্ষার্থী এবং আপামর জনতা কিন্তু সেই জায়গাটি করছে। ফলে এই পুরো সিস্টেমটিকে পরিবর্তন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটা নাগরিক কমিটির মাধ্যমে একই সাথে, মানে আমাদের যে স্লোগানটি আপনি যদি দেখেন, প্রথমে হচ্ছে সংহতি, পুরো জাতিকে প্রত্যেক স্টেকহোল্ডারের ভিতরে সংহতি তৈরি করব, এরপরে প্রতিরোধ করার জন্য আমাকে হচ্ছে একই সাথে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এরপর আমি পুনর্গঠনের দিকে আগাবো। ফলে আমাদের একই সাথে অনেকগুলো কাজের জায়গায় আমরা কাজ করার চেষ্টা করব এবং সেই কাজের জন্য এখানকার যারা তরুণ আছে, যারা বৃদ্ধ, মানে সকলকে, মানে একেবারে মানে জাতি ধর্ম নির্বিশেষে বয়সের সব কিছুর ঊর্ধ্বে ওঠে আমরা আহ্বান করব যে আপনারা এই দেশটাকে একটি নতুন করে ঢেলে সাজানোর জন্য আপনাদের জায়গা থেকে প্রস্তুতি নিন এবং সর্বোচ্চ সবাই মিলে হচ্ছে একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য প্রস্তুত। আচ্ছা, আমি একটু প্রাপ্তির কাছে এই কথার রেশ ধরে আপনি কিছু বলবেন কিনা? তারা আহ্বান জানিয়েছে এবং আপনিও তাদের আন্দোলনেরই একজন শরিক ছিলেন। আপনার কিছু কোনো চিন্তা আসছে কিনা যে এই তাদের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার মেয়াদ দৈর্ঘ্য কতটা হওয়া উচিত, বা সেই পরিকল্পনাকে কত দ্রুত মানুষের কাছে একটা প্রত্যাশার জায়গায় মানে আনা যায়? পরিকল্পনা যদি মানে উড়ে কল্পনা থেকে যায়, মানে এই বিষয়গুলো কতটা আরও কিছুটা করা যায়, আপনার ভাবনাটা একটু বলবেন। প্রথম কথা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যে 55 জন সদস্যের নাম আজকে গণমাধ্যমে এসেছে, তারা আত্মপ্রকাশ করেছেন। সেইখানে অনেকবার একটি শব্দ হচ্ছে এই আন্দোলনের পর থেকে আমি শুনতে পেরেছি, সেটা হচ্ছে ইনক্লুসিভিটি। সবাই ইনক্লুসিভ হতে চান, প্রত্যেকে। তাহলে কিভাবে আসলে মানুষ ইনক্লুসিভ হতে পারে না, সেটি ছিল আমার প্রশ্ন। কিন্তু আজকে আমি যে 55 জন সদস্যকে দেখেছি, তাদের মধ্যে আসলে সকল ধরনের সকল রাজনৈতিক বিশ্বাসের মতপথের মানুষজনকে দেখতে আমি পেয়েছি। আমরাও দেখতে পেয়েছি, ডান বাম সবাই মিলে ইনক্লুসিভ। তো প্রশ্নটি হচ্ছে আসলেও ইনক্লুসিভ কিনা, সেটির উত্তর জাতীয় নাগরিক কমিটির পরবর্তী কাজে, তাদের পরবর্তী কর্মসূচিতে, তাদের আলাপে আলোচনায় সেটি তারাই নিজেরাই স্পষ্ট করবেন, আমাদের তাদের কাছে যেতে হবে না। বিশ্বাস করি তারা আমাদের কাছে আসবেন। প্রত্যাশাটি হচ্ছে এই যে আসলে আমরা অনেক দিন ধরে দেখেছি যে যখনই কোনো একটা বিদ্যমান ব্যবস্থা থাকে
থাকে, সেই ব্যবস্থাকে আমরা যদি সেই ব্যবস্থার ভুল ত্রুটি ঠিক করতে হয়, আমাদের কিন্তু সেই ব্যবস্থার ভুল ত্রুটি সরাসরি মুখ খুলে সকলের সামনে স্বীকার করতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা এবং অ্যাকনলেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ওটা চিন্তা করি যে যেহেতু ব্যবস্থাটা আমাদেরই এবং আমরা ভেতরে ভেতরে সেটাকে সলভ করে ফেলবো, কিংবা আমরা চাপ প্রয়োগ করার মাধ্যমে যে কাজগুলো আসলে করতে পারতো সরকার সেগুলো তাদেরকে করতে বাধ্য করব, তাহলে আসলে জনতার সাথে, জনসাধারণের সাথে সরকারের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু বজায় থাকবে এবং জাতীয় নাগরিক কমিটিরও কিন্তু ওই দূরত্বটা বজায় থাকবে। যদি তাদের এই দূরত্ব ঘোচাতে হয়, লাঘব করতে হয়, তাহলে কিন্তু তাদের সরকার হিসাবে নয় কিংবা সরকারের প্রেশার গ্রুপ হিসাবে নয়, বরঞ্চ সাধারণ জনগণের কাতারে নেমে তাদের হয়ে কথা বলতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে। আমার পূর্ববর্তী আলোচনায় আমি কিন্তু অনেক সমালোচনা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, কিন্তু কিছু বিষয় আসলে সাধুবাদ পাওয়ারও যোগ্য। যেমন 57 জন আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের আমাদের ভাইয়েরা, তাদেরকে কিন্তু বের করে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতির আমি বলবো বেশ ভালো একটি তাদের চেষ্টা ছিল, একটা চমৎকার একটা উদ্যোগ আমি বলবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু সেই জায়গা থেকে আমরা এইটি বলতে চাই, এই সরকারের ক্ষমতায় কিন্তু আমরা বসিয়েছি, শিক্ষার্থীরা, জনসাধারণ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং আমরা সব সময় অবজার্ভ করছি। আর কেউ করুক, কোনো কমিটি করুক কিংবা কোনো রাজনৈতিক দল করুক, যারা সাংস্কৃতিক আন্দোলন করতে চায় তারা করুক কিংবা না করুক, আমরা সব সময় অবজার্ভ করছি। আমরা সন্তানের মতো আপনাদের একটা, কারণ আমরা রাস্তায় ছিলাম, কারণ আমরা ওই গুলিটা খেতে দেখেছি, কারণ আমরা ওই রক্তটা ঝরতে দেখেছি এবং সেই গুলিটা আমরা যে কেউ খেতে পারতাম, আমরা ওইটা সামনে থেকে দেখেছি। এইটা তো আসলে ভোলার নয়। সেই জায়গা থেকে যারাই ক্ষমতা কাঠামোতে আসবেন না কেন, তাদেরকে প্রশ্ন করা, তাদেরকে অবজার্ভ করা এবং তারা কি করতে পারতেন সেটা নিয়ে আলাপ আলোচনা করা আমাদের সর্বদা চলমান থাকবে। আমরা সবসময় রাস্তায় থাকবো এবং আমরা সবসময় কথা বলতে থাকবো। ধন্যবাদ। আমি শেষ 1 মিনিট, আপনি আছেন রাজনীতিবিদ, পাশাপাশি বিশ্লেষক। আদিব বলার চেষ্টা করেছে তারা আসলে একটা ভালো কিছু দিতে চায়, আপনি তাকে একটু পরামর্শ দেবেন কিনা, বা আমাদেরকে, বা আমাদের মাধ্যমে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে? হ্যাঁ, 1 মিনিটে যদি একটু বলেন। মিসকমিউনিকেটেড হয়েছে কিনা, কিন্তু আমার কাছে মনে হলো আমরা শেষ পর্যায়ে আছি। আরিফদের কাজ হচ্ছে জনগণ এবং সমাজ নিয়ে, এতে না একটা প্রবলেম তৈরি হবে। মানে আপনি সরকারকে খুব বেশি চ্যালেঞ্জ করছেন না, তাহলে কি আপনি যে ফিসফাস যতই চেষ্টা করি না, মানে মানুষকে খুব বোকা মনে করার দরকার নাই। মানে মানুষের বুদ্ধি শুদ্ধি আছে, আরিফদের সাথে ওনাদের যোগাযোগ বা ওনারা মুভমেন্ট করেছেন, তো সো ওনারা যখন এটা করছেন কোনো সমস্যা নেই। ইভেন ওনারা যদি বলতেন আমরা রাজনৈতিক দল করব, অসাধারণ ব্যাপার। বাংলাদেশে এই রকম সবচেয়ে ভালো হতো, এটা আমার মনে হয়। রাজনৈতিক দল তো করাই যায়, জনগণ নেবে কিনা সেটা হচ্ছে, নেবে কিনা। এবং ওনারা যে অসাধ্য মানে বিরাট লড়াই করেছেন, সমস্যা ছিল না। কিন্তু যেটা বলছিলাম, আপনি যখন বলছেন না আমরা সরকারের সাথে নেই বা আছি, আমরা সমাজকে প্রস্তুত করব, আমরা সরকার, প্রশ্ন তৈরি হবে। সরকার হলো প্রথম কাজ। আমি মনে করি সরকারের অংশ না, তারা একটা নাগরিক। সেজন্য না, নাগরিকদের সামাজিক সংগঠনের উদাহরণ দেয়। বাংলাদেশে তো অনেক এনজিওস আছে। টিআইবি তো একদম একটা এনজিও, সামাজিক সংগঠন। আর টিআইবি কি সরকারকে চ্যালেঞ্জ করেনি? দফায় দফায় সবচেয়ে বেশি কাজ করেছে সরকারকে নিয়ে। সমাজে কাজ করার গুরুত্ব আমি কমাচ্ছি না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব সময় সোসাইটির ফ্যাসিবাদের কথা যদি বলি, এটা ট্রিকল ডাউন করেছে সরকার থেকে, সমাজ থেকে রাষ্ট্রে। আসলে সরকারের মধ্যে ওপরে এটা যায় নাই। তো ঠিক একইভাবে আপনি সমাজেও কাজ করবেন, কিন্তু রাষ্ট্রে যদি ওই কাঠামো থেকে যায়, ওই ধরন থেকে যায়, একই রকমভাবে চলে, সেটার ভিজিল্যান্ট যদি আপনি না হন, আপনি এখানে কাজ করে আসলে লাভ হবে না। কারণ আমি একটা উদাহরণ দেই, সমাজ আজকে যে জায়গায় গেছে, 15-20 বছর আগেও তো আমাদের সমাজ, 20 বছর আগেও তো আমাদের সমাজ এই জায়গায় ছিল না। তার মানে ওখানে সমস্যা ছিল, ওটা নিচে নেমে এসছে। সো আমি এক্সপেক্ট করব আরিফদের কাছে যে সরকারকেও যথেষ্ট চাপে রাখা হবে। এটা কিন্তু আজকে যে 8 দফা গেছে, একেবারে প্রথমটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য যথাযথ সংস্কারের ক্ষেত্রে সরকারকে জবাবদিহিতা করা, একই সাথে সংস্কারের জন্য সরকারকে একটা প্রেশারপূর্ণ একটি জায়গা। এক সেকেন্ড আমি বলে শেষ করি, শুধু সংস্কার না, চাঁদাবাজি সংস্কারের পার্টনার, চাঁদাবাজি ধরতে হবে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কমাতে হবে, সব। নিশ্চয়ই তারা যে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা একটি শুভ বার্তা দেবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি এবং এই আলোচনা থেকে আমরা সেইটারই বার্তা দিতে চাই সবাইকে। আপনাদের 3 জনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এই আলোচনার আয়োজনের আয়নায়। তারা আলোচনা হয়েছে বিভিন্ন আলোচনা থেকে, আপনাদের যদি এই আলোচনা থেকে নেয়ার কিছু থাকে নিশ্চয়ই সেটি কর্তৃপক্ষ গ্রহণ করবেন। আজকে রাতে এখানেই শেষ করছি। পরবর্তী কোনো অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।